মেইল যে মেইলের জন্য কি আমরা দুই ধরনের প্রোটোকল ইউজ করে থাকি, দুই না তিন ধরনের আর কি। সেন্ডার সাইডে একটা, রিসিভার সাইডে আরেকটা। সেন্ডার সাইডে কি প্রোটোকল ইউজ হয়? SMTP হয়। আর রিসিভার সাইডে হচ্ছে পপ বা IMAP ইউজ। এখন আপনাদের বলা ছিল কি যে পপ বা IMAP এর মধ্যে আসলে মেজর পার্থক্যটা কি? পার্থক্য খুব একটা কিছু না, জাস্ট হচ্ছে ওরা ওদের যে মেমোরির দিক থেকে বা স্টোরেজের দিক থেকে হচ্ছে মেইন পার্থক্যটা। পপ যেটা করে, পপ হচ্ছে কোনো একটা ইমেল আসার পরে, ধরেন আমার তো রিসিভার সাইডে যদি ISP-B মেইল সার্ভারটা আমি দেখি, এখানে ধরেন আমার POP3 কাজ করতেছে। তার আগে বলে রাখি, অ্যাপ্লিকেশন লেয়ারের প্রত্যেকটা প্রসেসের সুবিধা নেওয়ার জন্য সেন্ডার সাইড এবং রিসিভার সাইড আপনার কী হতে হবে? প্রোটোকল সেম হইতে হবে। যে ধরেন এই সেন্ডার সাইডে ইউজ করতেছে পপ ইউজ করতেছে, রিসিভার সাইডেও তাহলে পপ ইউজ করতে হবে। পপ বলতে বোঝাচ্ছি, ধরেন ও যদি এখন কোনো মেইলের রিপ্লাই দেয়, সার্ভার সেন্ডার যে আমার এ নাম্বার সেন্ডার অর্থাৎ ISP সার্ভার এর যেন এই ক্যাপাবিলিটি থাকে, সে পপ দিয়ে সেটা রিসিভ করতে পারবে। ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমার সোর্স এবং ডেস্টিনেশনের প্রসেসগুলোর জন্য যাতে প্রোটোকল সেম থাকে, ডিফারেন্ট থাকলে প্রবলেম আর কি। আর সেম না থাকলে অন্তত সেটা যেন সাপোর্ট করে তার ডিভাইসে আর কি। এখন পপের কাজ হচ্ছে, পপ যেটা করে, একটা মেইল আসার পরে সে হচ্ছে তার মেইন যে সার্ভার আছে ISP-B সার্ভারটা যেটা দেখতেছেন মেইল সার্ভার, সেই সার্ভার থেকে সেটাকে ডিলিট করে দেয় যখন হচ্ছে আপনার রিসিভার সেটাকে ডাউনলোড করে। ডাউনলোড করার পর পপের কাজ হচ্ছে সে সার্ভার থেকে পার্মানেন্টলি মেইলটাকে কি করে দেবে? ডিলিট করে ফেলবে। তাহলে ওই যে ক্লায়েন্ট যে রিসিভ করলো সেটাই কিন্তু ক্লায়েন্টের কাছে একটা কপি হিসেবে কি হচ্ছে? রয়ে যাচ্ছে, আর কোথাও কিন্তু সেটা স্টোর হচ্ছে না। এটা হচ্ছে পপের কাজ। আর IMAP যেটা করে, সে হচ্ছে রিসিভার রিসিভ করার পরও আপনার যে সার্ভার আছে তাদের মেইল সার্ভার, সেই মেইল সার্ভারে সেটার একটা কপি কি করে? রেখে দেয়। তাহলে IMAP আর পপের মধ্যে মেইন পার্থক্য কি বুঝতে পারছেন? বলেন তো কেউ একজন, কি বললাম, কে কোনটা করে? পপ কি হলো কি রিসিভার ফাইল ডাউনলোড করার পর ডিলিট করে দেয়। কোথা থেকে ডিলিট করে? সার্ভার থেকে, মেইন সার্ভার থেকে ডিলিট করে দেয়। আর IMAPটা হলো কি কপিটা রেখে দেয়। কপিটা রেখে দেয় বলতে হচ্ছে কি ডাউনলোড করুক যাই করুক সে হচ্ছে তার সার্ভারে মেইলটা থেকে যাবে। ম্যাম বলেন। এটা হলো আলাদা ডিভাইসে যদি কি করে তাহলে তুমি ওটা পায় না। আমি এটা বলবো টাইম এইটুকু যেটুকু বলছি এইটুকুর মধ্যে কনফিউশন আছে কি? এখন আসেন, তাহলে দেখেন IMAP কি করতেছে, যেহেতু হচ্ছে সে রেখে দিচ্ছে সেহেতু হচ্ছে তার আরো কিছু সুবিধা বা অসুবিধা আছে এবং পপেরও সুবিধা অসুবিধা আছে। তো পপ যখন একটা ডিভাইসে, ধরেন আমি মাল্টিপল ডিভাইসে ইউজ করতেছি, মাল্টিপল ডিভাইসে ইউজ করলে যে প্রবলেমটা আমার তাহলে হচ্ছে, যেহেতু তার সার্ভারে সেটা থাকতেছে না, ডাউনলোড করার পর ডিলিট করে দিচ্ছে, আমি ডিভাইসেও ধরেন ইউজ করতেছি, ল্যাপটপেও ইউজ করতেছি, তাহলে এই ধরনের প্রবলেম কি হতে পারে না যে ও ডিলিট করার পরে আমার ডিভাইসে সেই চেঞ্জেসটা আসতেছে না? ধরেন আমি ফোনে মেলটা রিসিভ করছি, যে টুলস ইউজ করতেছি সে পপ ইউজ করে, ফোনে রিসিভ করার পর ফোনে তো ডাউনলোড করে মেলটা রাখলাম, এখন ও তো মেল সার্ভার থেকে সেটাকে ডিলিট করে দিছে। এখন আমি যদি পিসিতে আবার আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করি বা মেলটা ইউজ করতে যাই, সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে? যেহেতু মেল সার্ভার রাখতেছে হবে, প্রবলেম হবে। ম্যান্ডেটরি না, যখন আপনি মাল্টিপল ডিভাইস ইউজ করেন এবং পপ প্রোটোকলের দ্বারা কোনো টুল যেটা চলে সেটা ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার ওই মাল্টিপল ডিভাইসের চেঞ্জেসগুলো সিঙ্ক্রোনাইজ হয় না, যেটা IMAP-এ সিঙ্ক্রোনাইজ হয়। তবে পপ যদি ইউজ করেন সেই ক্ষেত্রে ম্যান্ডেটরি না আপনাকে নেট কানেকশন অন থাকাই লাগবে ইউজ করার জন্য, কারণ ডাউনলোড হয়ে গেছে, লোকাল স্টোরেজে আছে আপনার এখন। বাট IMAP-এর জন্য কি করা লাগবে? নেট কানেকশন থাকা লাগবে এবং সেটা আপনি যে কোনো ডিভাইস থেকে কি করতে পারতেছেন? অ্যাক্সেস করতে পারতেছেন। শান্ত একটু করতেছে আর আমার সাথে এগ্রি করতেছে আর এগ্রি করতেছে। আগে থেকে
আচ্ছা যাই হোক, তো এখন আসেন কোথায় আইএমএফ ইউজ করব, কোথায় পপ ইউজ করব। সিনক্রোনাইজেশন নিয়ে আরেকবার বলুন। আচ্ছা, সিনক্রোনাইজেশন নিয়ে জাস্ট কমন সেন্স কাটান। আমি একটা মেইল, আমার ধরেন আপনার এরকম হয় না, আপনার অ্যাকাউন্টটাকে দুইটা ডিভাইসে লগ ইন করছেন, একটা হচ্ছে ফোনে করছেন আর একটা ধরেন পিসিতে করছেন, বা একটা দিন ফোনে আছে, এখন কোনো কারণে আপনার পিসিতে সেটা লগ ইন করতে হবে, তাহলে ফোনে তো মেইল ডাউনলোড করছেন, করার পরে কি সার্ভার থেকে ওইটা পারমানেন্টলি সে ডিলিট করে দিছে। এখন পিসিতে যখন আবার লগ ইন করবেন, পিসি থেকে সেই মেইলটা বা যে চেঞ্জেসটা আপনি আনলেন এখানে, সেটা কি থাকবে, থাকার কথা, কারণ ডিলিটই তো করে দিচ্ছে সার্ভার থেকে। এইটাই বলা হচ্ছে সিনক্রোনাইজ হয় না। বাট আইএমএফে যেটা হয়, আপনি 100টা ডিভাইসেও যদি সেম জিনিস ইউজ করেন, সেটা হচ্ছে সিনক্রোনাইজ হয়ে যায়। আইএমএফের জন্য নেটওয়ার্ক লাগে কানেক্ট হওয়ার জন্য, ডিরেক্ট আপনি হচ্ছে নেট ছাড়া ইউজ করতে পারবেন না। বাট পপে যেহেতু হচ্ছে ডাউনলোড হয়ে লোকাল ডিভাইসে থাকে, আপনি সেটা অ্যাক্সেস করতে পারবেন নেটওয়ার্ক ছাড়া। চেঞ্জেসটা কেন প্রয়োজন হইতে পারে না, আপনি চেঞ্জেস করতেছেন, আপনি পিসিতে আবার লগ ইন করলেন বা ইমেলের একটা সেটিংস চেঞ্জ করলেন, চেঞ্জেস হইতে পারে না। কারণ আপনার একটা কি আছে, একটা মেইল আপনি লিখতেছিলেন, কাজ করতে গিয়ে সেটা মনে লাগছে আবার একটু পরে লিখবেন, ড্রাফটে রেখে দিলেন, অথবা একটা জিনিস আপনার এখানে আসছে পড়েন না, আপনি ডাউনলোড করে রেখে দিচ্ছেন, ভাবতেছেন যে বাসায় গিয়ে তাহলে পিসিতে করি, ফোন আমার আপাতত চার্জ নাই, ডেট হয়ে গেছে। আমরা সেন্ডার সাইডের কথা বলছি, রিসিভার সাইডের কথা। সেন্ডার সাইডে কি আইএমএফ বা POP3 ইউজ হয়? রিসিভার সাইডে যেটা পাচ্ছে মেইলটা, সেটা তো সেন্ডার সাইড থেকে আসতেছে না। হ্যাঁ, তো তো সেন্ডারের সার্ভারে আছে। হ্যাঁ, কিন্তু সেটা সে মডিফাই কেন করবে? কথা বুঝেন না, আমরা হচ্ছে 3 ধরনের প্রোটোকল ইউজ করি মেইলের জন্য। সেন্ডার সাইড আপনি যখন পাঠাচ্ছেন, এসএমএস-তে পাঠাচ্ছেন, কারণ মমিতা রিসিভ করতেছে, মমিতার উপরে 2 ধরনের প্রোটোকল ইউজ হতে পারে, কোন ধরনের টুলস ইউজ করতেছে বা কোন টুলস ইউজ করতেছে সেটার উপরে ভ্যারি করতেছে। কারণ যে টুলস ইউজ করতেছে সে পপ প্রোটোকল ইউজ করে। তার আগে বলে রাখা ভালো যে রিসিভার সাইডে মেইলের জন্য পপ অথবা আইএমএফ ইউজ হয়। তো ও ধরেন হচ্ছে কি পপ ইউজ করতে, তাহলে আপনি তো মেইল পাঠাইছেন, এখন ও রিসিভ করবে, ও ফোনে সেই মেইলটা ওপেন করে ডাউনলোড করছে বা অটো ডাউনলোড হচ্ছে, যেটা সিনক্রোনাইজড ডিভাইসে যেটা হয় মেইল ওপেন করলে। হওয়ার পরে এখন কোনো কারণে হচ্ছে তখন মেইলটা পড়ে নাই, ও ভাবতেছে যে আচ্ছা পরে পড়বো বা বাসায় গিয়ে পড়ি, বাসায় গিয়ে দেখলো ফোন ডেড, তো এই মুহূর্তে ওর মেইলটা চেক করা দরকার। তখন সে কী করবে, বলবে আচ্ছা পিসিতে লগ ইন করে দেখি, তখন পিসিতে সেটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সিনক্রোনাইজ নাও হতে পারে, কারণ ওটা লোকাল মেমোরিতে থাকতেছে। আমাদের এখানে সব আইএমএফ ইউজ হয়। এটা তো বলবো, আমি বলবো, এটা আপনারা বলবেন কোথায় কোনটা ইউজ হয়। তাহলে আমি তো বলে দিলাম, একটাই নেট লাগে, একটাই নেট লাগে না। আপাতত যেটা ইউজ করেন এখন বা যা যা ইউজ করেন এই পর্যন্ত মেল সফটওয়্যার আপনারা হচ্ছে জিমেল ইউজ করছেন, আউটলুক ইউজ করছেন, এখন এই দুইটার মধ্যে আসলে দেখেন পার্থক্য কি। তার আগে হচ্ছে দেখেন আউটলুক ইউজ করে, আমরা তো জানো যে আউটলুক হচ্ছে POP3 ইউজ করে। এটা একটু দেখেন তো, আউটলুক কি ইউজ করে, পপ ইউজ করে, জিমেল হচ্ছে এতটুকু তো আমি বুঝে গেছি যে জিমেল হচ্ছে আমার ইউজ করে, আইএমএফ ইউজ করে। আবার কিছু কিছু টুলস হচ্ছে দুইটাই ইউজ করে, সেক্ষেত্রে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না কোনটা কি করলো না করলো। যেমন নেট না থাকলে জিমেলে কি হয়, নেট না থাকলে যেগুলো আমার ডাউনলোড হয়েছিল আমি শুধু সেগুলাই দেখি, আপডেটেড কিছু কিন্তু কি করি না, দেখতে পারি না। আপডেটেড মেল চেক করার জন্য আমাকে মাস্ট কি করতে হয়, ইন্টারনেট অন করতেই হয়, তাই না? সেটাই বলতেছিলাম আর কি। কি আউটলুক? হ্যাঁ, POP3 ইউজ হয়। দুইটাই ইউজ করে, তাই না? দুইটাই ইউজ করে। আউটলুক কারণ শুধু পপ দিয়ে আপনি হচ্ছে বেটার ইমেল সার্ভিস দিতে পারবেন না। এবং জিমেলও আই থিঙ্ক দুইটাই ইউজ করে, গুগলের যেটা। POP3 হচ্ছে কি, পপ আর POP3 সেম, POP3 হচ্ছে ভার্সন 3 টা আর কি, আপডেটেড ভার্সনটা পপের। ম্যাক্সিমাম আপনার জিমেল হচ্ছে দুইটাই ইউজ করে। আর শুধু একটা পপের ভরসা করে থাকা যাবে, সিনক্রোনাইজেশনটা হবে না। ইন্টারনেট সেটা জিমেল আর জিমেল কি ইউজ করে, জিমেল এইগুলা এই দুইটা এটাই তিনটা তো
করবে তাহলে দেখেন ম্যাক্সিমাম কি করতেছে হচ্ছে আপনার তিনটা ইউজ করতেছে কারণ আপনারা জাস্ট একটু খেয়াল করে দেখেন আপনি শুধুমাত্র পপের ভরসায় রাখতে পারবেন না সিনক্রোনাইজেশনটা হয় না বাই ডিফল্ট জিমেল আইম্যাপটা এখানে শো করতেছে বাই ডিফল্ট আইম্যাপটা ইউজ করে বাট পপ কনফিগার করা আছে নাকি হ্যাঁ সুইচ করতে পারি কখনোই হচ্ছে না কখনোই হচ্ছে আপনি শুধু একটা এবং সেটা যদি পপ হয় সেটার উপরে রিলাই করতে পারেন না কারণ হচ্ছে আপনার এটা কি সিনক্রোনাইজ হচ্ছে না আপনার ডিভাইসের সাথে এবং সেটা ওয়াইজ ডিসিশন হবে না তাহলে ধরেন আপনি নতুন একটা ইমেল খুলতেছেন বা নতুন একটা সার্ভিস খুলবেন অ্যাপ বানাবেন যেখানে হচ্ছে আপনি এরকম মেইলিং এর কাজ করবেন হতে পারে না আপনি ডেভেলপ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি আসলে পপ ইউজ করবেন না আইম্যাপ ইউজ করবেন যদি দেখেন আপনার সার্ভারের কোনো প্রবলেম নাই সার্ভারের জন্য পর্যাপ্ত আপনি খরচ দিতে পারতেছেন লিমিট নাই কোনো স্টোরেজের সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন আইম্যাপ আর যদি দেখেন যে আপনার স্পেস লিমিটেড সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পপ মানে এটা আপনি যখন ইউজ করবেন হবে আর বড় বড় যে কোম্পানিগুলো আছে জিমেলের জন্য বা মেইলিং অ্যাপগুলো তারা হচ্ছে সবই ইউজ করে মানে দুইটাই ইউজ করে কোথাও আপনি সিঙ্গেল পেজ পাবেন আমাদের যদি স্টোরেজ ফুল হয় তখন তো ম্যাম একটা আমাদের কাছে মেসেজ আসে আপনার স্টোরেজ কি না করতে বলে আর আপনি তখন ডিলিট করেন বাট সে কিন্তু কখনোই নিজে নিজে একা একা করে ডিলিট করে দেয় না যদি না আপনি ডিলিট করেন বাট পপ কি করে সে আপনার কনসেপ্ট নিয়ে ডিলিট করে দেয় আমার জন্য এটাই বলে বুঝতে পারছেন আইম্যাপে যে আমি আইম্যাপ থেকে কখন ডিলিট হয় সার্ভার থেকে যখন ওই যে আপনি নিজে ডিলিট করে দিতেছেন পার্মানেন্টলি তখন হচ্ছে হ্যাঁ অফিসিয়াল মেলে তো করতে হবে কোথায় মানে আমার যেটা আছে আপনি কি ইউজ করেন তো হচ্ছে কোম্পানি আমি জানি না কি জিমেইলে হ্যাঁ একটা তো বড় ডিলিট হবে হয়তো ওদের সেটিং আছে ডিলিট করে দেওয়া তোমার পপে ইয়ে করছে এরকম ডিলিট হয়ে যাবে তাহলে স্টোরেজ ফুল হয়ে যাবে যাই হোক পপ আর আইম্যাপের পার্থক্য বুঝতে পারছেন এসএমটিপি বুঝতে পারছেন তাহলে মেইলিং প্রোটোকল নিয়ে তো কোনো প্রবলেম নাই আচ্ছা ডিএনএস তো আপনাদের পড়ানো হয়েছে তাই না ডিএনএস এর কিছু মেসেজের টাইপ আছে যেগুলো দিয়ে সে আসলে বুঝে যখন হচ্ছে আমরা একটা কিও শেয়ার করি মানে সবসময় তো আপনি ইউআরএল লিখে সার্চ করেন না তার মনেও থাকে না মাঝে মাঝে হয় না যে আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছেন সেই কিওয়ার্ডটা লিখতে আসলে সে কিভাবে খুঁজে পাচ্ছে সে আসলে কি কি পোর্শন সেন্ড করে তার সার্ভারে এরকম কিছু রেকর্ড টাইপস আছে রেকর্ড যেগুলো হচ্ছে কি ইয়া করে রেকর্ডের মধ্যে কি কি থাকে নাম থাকে অ্যাড্রেস থাকে এবং কোন টাইপের রেকর্ড সেটা থাকে তাহলে রেকর্ড টাইপ কি কি হতে পারে যেমন এ দিয়ে কি বোঝাচ্ছে আপনার এন ডিভাইসে আইপি ভার্সন 4 অ্যাড্রেস থাকে এনএস দিয়ে কি থাকে আপনার অথরিটেটিভ যে ইয়াটা আছে একদম রুট লেভেলের সেই ডিএনএস সার্ভারের ইনফরমেশনগুলো থাকে তারপরে হচ্ছে কি থাকে এন ডিভাইসে মানে কোয়াড দিয়ে কি বোঝাচ্ছে আইপি ভার্সন 6 এরটা দেখেন শুধু এ দিয়ে কিন্তু ভার্সন 4 বোঝাচ্ছে এবং চারটা এ বা কোয়াড দিয়ে কিন্তু কি বোঝাচ্ছে আপনার হচ্ছে ভার্সন 6 আর এমএক্স দিয়ে কি বোঝাচ্ছে মেইল এক্সচেঞ্জ রেকর্ড এগুলো হচ্ছে রেকর্ড টাইপস বোঝায় আর কি বুঝতে পারছেন এগুলো ডিএনএস এগুলো দেখে আইডেন্টিফাই করে মেসেজ ফরম্যাটে কি কি জিনিস থাকে মেসেজ সেকশনে দেখেন কোশ্চেন থাকে অ্যানসার থাকে অথরিটি থাকে অ্যাডিশনাল আরো যে ইনফরমেশন সেগুলো থাকে ফোকাস করেন এখানে ডিএনএস হায়ারার্কি এবং এই হায়ারার্কি আসলে আমাদের কিভাবে হেল্প করে যে কোনো নাম রিজলভ করতে আমরা ইউআরএল লিখে সার্চ করি সেই ইউআরএল এর মাঝখানের যে পোরশনটা সার্ভার নেম হতে পারে সেই পোরশনটুকু সে কি করতেছে সে নিয়ে তার যে ডিএনএস সার্ভার সেইখানে সার্চ করে যে এটার এগেইনস্টে আমার কোনো আইপি দেওয়া আছে কিনা যদি আইপি দেওয়া থাকে তাহলে তো পেলই রেজাল্ট রিটার্ন করে দেয় বা ওই সার্ভারের সাথে আপনাকে কানেক্ট করে দেয় যদি না থাকে সেই ক্ষেত্রে আসলে কি করে সেই ক্ষেত্রে যদি তার ডেডিকেটেড সার্ভারে খুঁজে না পায় সে কি করে সে হচ্ছে তার আশেপাশে যে ডিএনএস সার্ভার আছে সেইখানে সেটা ফরওয়ার্ড করে সেখানে খুঁজে সেখানেও যদি না পায় সর্বশেষ সে যেটা করে সে হচ্ছে একদম রুট লেভেলে পাঠায় দেয় এখন এই হায়ারার্কিটা আসলে কিভাবে কাজ করে বা কি হয় ডিএনএস এর হায়ারার্কিতে একদম নিচে যে থাকে
সে হচ্ছে একদম বটমে যে থাকে সে হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইনের যে চাইল্ড সেগুলো, সেটা কীরকম সেকেন্ড লেভেল ডোমেইনে, যেমন ধরেন আমরা তো জানি কি আমাদের মেজর যে ডোমেইন সেগুলা বা টপ লেভেল ডোমেইন কী কী, .net থাকতে পারে, .com থাকে, .edu এই টাইপের। এগুলোর এগেনস্টে আবার কি বিভিন্ন ধরনের সার্ভিস থাকতে পারে, তাই না? এই যে বিভিন্ন ধরনের সার্ভিস থাকতে পারে, ধরেন একটা .com এর আন্ডারে হচ্ছে তাদের একটা ফাইল ডাউনলোডের বা হচ্ছে FTP একটা সার্ভিস তাদের থাকতে পারে, তারপরে হচ্ছে তাদের একটা HTTP সার্ভিস থাকতে পারে, তাদের ডিফারেন্ট টাইপের সার্ভিস থাকতে পারে। সেই সার্ভিসগুলোকে সে কী করবে, আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করে দেবে। এই যে আলাদা আলাদা ক্যাটাগরি হলো এগুলাকে বলতেছে সেকেন্ড লেভেল যে ডোমেইন তার একদম বটমে। তো যখন হচ্ছে আপনি কোনো নাম লিখে সার্চ করেন সে কি করে একদম বটম থেকে সার্চ করা শুরু করে, যখন পায় না তখন .com এ ফেলে যায়, সেকেন্ড লেভেলে যায়, সেখানেও যখন পায় না তখন কি করে টপ লেভেলে যায়, এবং কোথাও যখন পায় না একদম তখন কি করে রুট লেভেলে যায়। এবং সেখানে যদি পায় নির্দিষ্ট ডেডিকেটেড সার্ভারে যখন পেল না কিন্তু টপ লেভেল বা অন্য কোনো জায়গায় যখন পেল তখন সে কিছু সময়ের জন্য তার সেশনটাকে হোল্ড করে রাখে। যদি আমার এই ক্লায়েন্ট এখনই আবার সার্চ করে সেই জিনিসগুলো নিশ্চিতভাবে যদি সার্চ করে সে যাতে সাথে সাথে কী করতে পারে রেসপন্স করতে পারে, তাকে যাতে এভাবে আবার খুঁজতে না হয়, যে আবার যে সিকোয়েন্স আবার যেন তাকে মেনটেন না করতে হয়। এই জন্য সে কী করে নির্দিষ্ট কিছু সময় তার যে লোকাল মেমোরিটা আছে সেই সেটটাকে একটু হোল্ড করে রাখে। আমি এক ডাউনলোড করতে চাই তখন হচ্ছে যদি আবার সেম ফাইলটা ডাউনলোড করতে পারে একটু ওরা না, এটা শুধু ওরা না, এটা সবাই আপনার ইয়ে করে। যখন হচ্ছে আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করছেন সেটা পেলো না, তাই না? তার যেখানে ডেডিকেটেড সার্ভার নিজস্ব যে DNS সার্ভার সেখানে পেলো না, না পেলে সে কী করে এভাবে হচ্ছে আমরা টপ লেভেলে খুঁজতে থাকি। যখনই নিজস্ব কোনোটাই পায় না এবং সে সেকেন্ডে পাক, টপে পাক, আর একদম টপ লেভেলে পাক, রুট লেভেলে পাক, যেখানে পাক সে কিছুক্ষণ সে সেটা হোল্ড করে রাখে। এটা যে কোনো সার্ভিস, শুধু টরেন্ট না, টরেন্ট তো ধরেন FTP হিসেবে কাজ করতেছে, ফাইল ডাউনলোড আপলোড, এটা যে কোনো সার্ভিসের জন্য, HTTP সার্ভিসের জন্য, ইমেলের জন্য। DNS হায়ারার্কি কিভাবে কাজ করে বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা আমরা ল্যাবে দেখব কিভাবে DNS সেট করি, ওইটার কমান্ড আর কি। এখন আসেন ইম্পর্টেন্ট DHCP প্রোটোকল। আমরা কি করতে পারি স্ট্যাটিক যেটাতে মার্ক করে রাখেন, এটা ইম্পর্টেন্ট। DHCP প্রোটোকল কোন কোন স্টেপে কিভাবে কাজ করে। আমরা ডিভাইসকে কি করতে পারি, দুইভাবে IP দিতে পারি। একটা কি, একটা হচ্ছে আমার স্ট্যাটিক, আর একটা হচ্ছে এরকম DHCP। দুইটা অপশন থাকে পাশাপাশি আমাদের প্যাকেট ট্রেসার। আমরা বাই ডিফল্ট এটা ক্লিক করে করি, তাই না? DHCP তে ক্লিক করলে DHCP IP নেবে। আর DHCP IP নেয় কিভাবে? DHCP হচ্ছে আপনার একটা নির্দিষ্ট রেঞ্জ আপনি সেট করে দেবেন, সার্ভারে একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, ওই রেঞ্জটাকে অ্যাড্রেসের রেঞ্জটাকে আমরা বলতেছি DHCP পুল, যেটা POOL, DHCP পুল। যখন হচ্ছে DHCP আমরা ক্রিয়েট করে দেখবেন যে আমরা হচ্ছে কি DHCP, আপনাদের মনে আছে কি না জানি না, যে আমরা হচ্ছে DHCP পুল ক্রিয়েট করতাম। তারপর হচ্ছে কি তাকে রেঞ্জ দিই, রেঞ্জ দিলে যখন আইপিটা অ্যাসাইন হয়ে যায় তাকে আমরা বলি IP অ্যাসাইন বা হচ্ছে লিজ, IP লিজ হওয়া বলে। এখন আসেন এই DHCPটা আসলে কাজ করে কিভাবে। DHCPটা আসলে 4টা স্টেপে কাজ করে, 4 নাম্বার স্টেপ ফেল হলে 5 নাম্বার স্টেপ হয় আর কি। ধরেন 4টা স্টেপে কাজ করে আসলে। তো IP তো ডাইনামিক্যালি অ্যাসাইন করে। এখন এই DHCPতে মেইনলি হচ্ছে আমাদের এন্ড ডিভাইস যারা আছে, যেমন ধরেন সেটা হতে পারে, এই PC হতে পারে, প্রিন্টার হতে পারে, আদার যে এন্ড ডিভাইসগুলো আছে তাদেরকে আমরা হচ্ছে DHCP দিয়ে IP দিই। আর নেটওয়ার্কিং ডিভাইস যেগুলো আছে, যেমন ধরেন গেটওয়ে আছে, সুইচ আছে, রাউটার আছে, এদের আমরা অলওয়েজ স্ট্যাটিক দিয়ে IP দিই। এখন আসেন DHCPর স্টেপ 1, যেটা হচ্ছে কি ক্লায়েন্ট থেকে শুরু হয়, একদম স্টেপ 1 যেটা।
শুরু করে ক্লায়েন্ট, সে কি করে নেটওয়ার্কে কানেক্ট হওয়ার পর একটা ব্রডকাস্ট মেসেজ পাঠায়। আগে কি রিকোয়েস্ট করবে নাকি খুঁজবে? ডিএসসিপি ডিসকভার, যেটা হচ্ছে কি ব্রডকাস্ট মেসেজ। একদম 1 নাম্বার স্টেপে সে কি করতেছে, এরকম একটা মেসেজ পাঠাবে ডিএসসিপি ডিসকভার। তো ব্রডকাস্ট মেসেজ মানে কি, ওর সাথে কানেক্টেড যারা আছে সবাইকে সে মেসেজটা দিয়ে দেবে। ব্রডকাস্ট মানে তো এটাই বুঝি আমরা। তো ও যখন ব্রডকাস্ট করবে তখন ওর সাথে কানেক্টেড যে ডিএসসিপি সার্ভারগুলো আছে তারা রেসপন্স করবে, যদি তারা ফ্রি থাকে, তাদের যদি অ্যাভেলেবল আইপি থাকে। এখন এইখানে রেসপন্স শুধু একটা না, একাধিক ডিএসসিপি সার্ভারও করতে পারে। তার মানে কি সে একসাথে 4টা রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করতে পারে বা পেতে পারে, অফার, রিকোয়েস্ট না অফার। তো যারা যারা ফাঁকা থাকবে ডিএসসিপি সার্ভার তারা কি করবে, স্টেপ 2 তে ডিএসসিপি অফার একটা মেসেজ পাঠাবে। আইপি অ্যাসাইন করার প্রসিডিউর, হ্যাঁ, ডিএসসিপি অনুযায়ী আইপি অ্যাসাইন করার প্রসিডিউর কি করবে, ডিএসসিপি অফার। এটা কি করবে সার্ভার, এটা এবং হচ্ছে কি হতে পারে, একাধিক হতে পারে, যে কয়টা अवेलेबल আছে সবাই পাঠাতে পারে। অফার করার পর ক্লায়েন্ট কি করবে, এটার রেসপন্সে সে হচ্ছে রিকোয়েস্ট করবে। 4টা অফার পাইছে, এর মধ্যে থেকে যেটা তার রিলায়েবল মনে হবে সে সেটাকে কি করবে, রেসপন্স করবে। রেসপন্সটা কি, ওকে আবার রিকোয়েস্ট করবে যে কানেক্টেড হও। ডিএসসিপি রিকোয়েস্ট মেসেজ পাঠাবে। পাঠানোর পরে ডিএসসিপি সার্ভার যদি এই টাইমটুকুর মধ্যে, এই একটু টাইমের মধ্যে যদি সে ফাঁকা থাকে, কোনো প্রবলেম না হয়, অ্যাভেলেবল থাকে, তাহলে সে কি করবে, 4th স্টেপে এসে অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে ওকে কানেক্ট হচ্ছে, এবং আইপি লিজ করবে, যেটাকে বলি। সার্ভার, হ্যাঁ, এটা সার্ভার। আচ্ছা, আর যদি ফাঁকা না থাকে তাহলে কি করবে, নেগেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠাবে। নেগেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠালে কি হবে, আবার স্টেপ 1। হ্যাঁ, ওই নেগেটিভ অ্যাকনলেজমেন্টকে স্টেপ 5 বলবো না, বলতে পারেন, 5 দিতে পারেন, অথবা 4 এ দিতে পারেন, অর দিয়ে। অর দিয়ে যদি এরকম হয় সেক্ষেত্রে অ্যারো দিয়ে আবার ইয়ে দিয়ে দেবেন, স্টেপ 1 এর এসি কে। এরকম হলে আবার হচ্ছে ব্যাংক হবে স্টেপ 1 এ লিখে রাখেন নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। এটা ছিল ডিএসসিপি ভার্সন 4 এর আইপি অ্যাসাইন করার প্রসিডিউর। ডিএসসিপি ভার্সন 4, ডিএসসিপি ভার্সন 4 এবং ডিএসসিপি ভার্সন 6 সেম, একদম সেম কাজই করে, শুধু মেসেজগুলোর নাম হচ্ছে ডিফারেন্ট। সেটা কিরকম, সেটা হচ্ছে যে যখন আপনি হচ্ছে ডিএসসিপি ইয়ে করতেছেন, ডিসকভার করতেছেন, সে কি দিচ্ছে, সলিসিট, অ্যাডভার্টাইজ,
ইনফরমেশন রিকোয়েস্ট আর হচ্ছে রিপ্লাই, এই 4 ধরনের সে পাঠাচ্ছে। রিপ্লাইয়ের মধ্যে হচ্ছে আপনার নেগেটিভ বা যেটা আছে সেটা পাঠাচ্ছে। তো হ্যাঁ এটা 4 আর ভার্সন 6 এর জন্য যেটা সেটা শুধু মেসেজের টাইপগুলা বা নামগুলা ডিফারেন্ট, ঠিক আছে। এটা কি এটা হচ্ছে আপনাদের টাস্ক। ভার্সন 6 এর যে মেসেজটা কিভাবে হয় এটা নেক্সট ক্লাসে লিখে নিয়ে আসবেন। সলিসিট হচ্ছে অ্যাডভার্টাইজ, ইনফরমেশন, তারপর হচ্ছে কি আপনার জাস্ট মেসেজের নামগুলো আলাদা। ম্যাম কোশ্চেন বুঝি নাই ম্যাম ইনফরমেশন ভার্সন 6 কিভাবে আইপি অ্যাসাইন করে ডিএসসিপি ভার্সন 6 সেটা লিখে নিয়ে আসবেন। স্টেপগুলো মেসেজ টাইপস না একসাথে ইনফরমেশন রিকোয়েস্ট, সলিসিট, অ্যাডভার্টাইজ, ইনফরমেশন রিকোয়েস্ট এন্ড রিপ্লাই, এই 4টা মেসেজ ইউজ হয়। লিখে নেন। ডিএসসিপি কিভাবে কাজ করে বুঝতে পারছেন? কারো কোনো এখানে প্রশ্ন আছে? আচ্ছা, এরপর আমাদের লাস্ট প্রোটোকল যেটা সেটা হচ্ছে এফটিপি। এফটিপি ওটা রিপ্লাই না সলিসিট অ্যাডভার্টাইজ দেন ইনফরমেশন রিকোয়েস্ট রিপ্লাই। ম্যাম কই দেখি পেছনটা দাঁড়ান। আমি যা বলতেছিলাম তখন সেটাই আর কি। আমি এক্সপ্লেইন যেটা করতেছিলাম প্রসেস সেটা। আচ্ছা, এখন আসেন এফটিপি। এফটিপি কি করে? এফটিপি হচ্ছে টোটাল 2টা পোর্ট ইউজ করে। প্রথমে হচ্ছে কি করে সে দেখে তার যে ওয়েতে সে কমিউনিকেশন করবে সেটাতে হচ্ছে ট্রাফিক কন্ট্রোল আছে কিনা, কোনো কনজেশন আছে কিনা, এটার জন্য সে টিসিপি পোর্ট 21 এর সাথে কানেক্ট হয়। এরপর কি করে যখন সে রিপ্লাই পায় সার্ভার থেকে ওকে ফাইন কনজেশন নাই, ট্রাফিক কন্ট্রোল আছে, তখন সে কি করে সার্ভারের সাথে কানেক্ট হয় কিসের মাধ্যমে? টিসিপি পোর্ট 20 দিয়ে। এবং যতবার সে ডেটা ডাউনলোড করে বা আপলোড করে ততবার হচ্ছে কি এই পোর্ট 20 দিয়েই কানেক্ট হয়। নরমালি হচ্ছে কি এফটিপি হচ্ছে আপনার মাথায় রাখবেন এখানে যেটা যে 2টা পোর্ট ইউজ করে। একটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল দেখার জন্য 21 নাম্বার, আর হচ্ছে ফাইল আপলোড বা ডাউনলোড করার জন্য হচ্ছে 20 নাম্বার। তো মোটামুটি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে আপনাদের স্লাইড বা প্রোটোকল এই কয়েকটাই ছিল। এই কয়েকটার উপর আমাদের এই চ্যাপ্টার শেষ না, বাট হচ্ছে আমাদের এই স্লাইডে বা প্রোটোকল যেগুলো ছিল সেগুলো হচ্ছে শেষ। এখন স্টেপ 3 কি? এখন এই পর্যন্ত হচ্ছে দেখেন স্টেপ 3 কি, যে স্টেপ 1 এ কমিউনিকেট করতেছে। তো এর মধ্যে যদি কারো বুঝতে কোনো প্রবলেম থাকে, যে প্রোটোকল আমরা বললাম ডিএনএস, এইচটিটিপি, তারপর এসএমটিপি, পপ, আইম্যাপ আর হচ্ছে ডিএসসিপি, এই কয়েকটার মধ্যে যদি আপনাদের বোঝার কোনো মেজর প্রবলেম থাকে সেটা বলেন, সেটা আমি আজকে আবার রিপিট করব, কারণ আপনাদের নেক্সট শনিবারে যে ক্লাস টেস্ট হবে এটা এই পর্যন্ত হবে। বুঝতে পারছেন? এই পর্যন্ত হবে। স্লাইড আছে আপনাদের 3টা বই আপলোড করা আছে।